নাথিং ফোন 2A ইন্টারন্যাশনাল বাজারে লঞ্চ হয়ে গেল প্রায় মাস তিনেকের মতো হয়। $600 $700 প্রাইস সেগমেন্টসে বিভিন্ন ফোন লঞ্চ করার পর ফাইনালি যখন নাথিং অ্যানাউন্স করলো যে তারা একটা আরেকটু বাজেট সেন্ট্রিক ফোন লঞ্চ করতে চলেছে, সবার এক্সপেকটেশনই ছিল যে এটাই হতে চলেছে গরিবের বন্ধু ফর আ প্রিমিয়াম অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। কিন্তু শুরুর দিকে এই ফোনটার আমরা দেশে যেসব রিভিউগুলো দেখলাম এবং লঞ্চের পরপর ইন্টারন্যাশনালি যেসব রিভিউসগুলো দেখলাম, ফোনটার মধ্যে সফটওয়্যার রিলেটেড ফ্লজ মোটামুটি অনেক ছিল অ্যান্ড ইমপ্রুভমেন্টের স্কোপও মোটামুটি ভালোই ছিল। এভাবেই দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল এবং ইতিমধ্যে নাথিং এই ফোনটার জন্য কিছু মেজর সফটওয়্যার আপডেটস ইন্ট্রোডিউস করে ফেলছে। ক্যামেরা অপটিমাইজেশন থেকে শুরু করে ইউআই অপটিমাইজেশনস অ্যান্ড ইভেন পারফরমেন্স অপটিমাইজেশনস মোটামুটি অনেক কিছুই থাকছে এই নতুন আপডেটগুলোতে। আমার হাতে থাকা নাথিং ফোন 2A তে কারেন্টলি রান হচ্ছে নাথিং ওএস 2.5.6 এবং এই মুহূর্তে এটাই হচ্ছে নাথিং ফোন 2 এর সবচেয়ে লেটেস্ট সফটওয়্যার ভার্সন। নাও আফটার 3 মান্থস অ্যান্ড সাম মেজর সফটওয়্যার আপডেটস, ডিড দে রিয়েলি চেঞ্জ সামথিং, নাকি সফটওয়্যার নামের মূলা ঝুলায় সেলস আর একটু বুস্ট করার প্ল্যান, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেক এন্ড টক বিডিকে আমাদের কাছে এই ফোনটা প্রোভাইড করার জন্য ফর রিভিউ পারপাসেস। এই জামানার সমস্ত ট্রেন্ডি ফোনস পেয়ে যাবেন তাদের কাছে, তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। এই হচ্ছে নাথিং ফোন 2 এর বক্স। বাজারে অন্যান্য স্মার্টফোনগুলোর বক্সের তুলনায় নাথিং ফোন 2 এর বক্সটা খুবই ডিফারেন্ট। টপ কভারটা রিমুভ করে ফেললে ভেতর থেকে বের হয়ে আসে একটা অল হোয়াইট এনক্লোজার, বাট এখানেও ইন্টারেস্টিং কিছু করার ট্রাই করেছে তারা। বক্স কন্টেন্টস বলতে থাকছে অ্যাকচুয়াল ডিভাইসটা, তার নিচেই দেওয়া থাকে নাথিং এর একটু ফাঙ্কি লুকিং একটা ট্রান্সপারেন্ট টাইপ C2C কেবল ফর চার্জিং দ্য ডিভাইস। ইউজার ম্যানুয়ালের পাশাপাশি ওয়ান্স এগেন কোয়াইট ইউনিক লুকিং একটা ট্রান্সপারেন্ট সিম কার্ড ইজেক্টর টুল দিচ্ছে তারা, এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আসেন শুরু করি ডিজাইনটা দিয়েই। নাথিং ফোনসের মূল আকর্ষণটাই হচ্ছে তাদের রিয়ার সাইডের এই সি থ্রু ট্রান্সপারেন্ট লুকটা। ফোনটার ক্যামেরা লেআউটটা দেখতে দুইটা চোখের মতো লাগে। পার্সোনালি আমি মিনিয়ন্সের রেজেম্বলেন্স খুঁজে পাই এই ক্যামেরা ডিজাইনটার সঙ্গে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যামেরাটার চারিদিকে এনএফসি কয়েল দিয়ে ঘেরা। কিন্তু এবারের স্লাইটলি লোয়ার প্রাইস সেগমেন্টের নাথিং ফোনটার রিয়ার সাইড দেখে মনে হচ্ছে পাত্তি কম মানে বাত্তিও কম। অর্থাৎ প্রিভিয়াস যত সব আরেকটু এক্সপেন্সিভ নাথিং ফোনগুলো ছিল সেগুলোর মধ্যে মানে তারা রিয়ার সাইডটা সম্পূর্ণভাবেই বলতে পারেন তাদের গ্লিফ লাইটিং দিয়ে কভার করে দিছিল, বাট এইটার ক্ষেত্রে গুনে গুনে ঠিক 3টা গ্লিফ লাইটস ইন্টিগ্রেট করছে। যদিও ভালো ব্যাপারটা হচ্ছে যে বাত্তি কম হওয়া সত্ত্বেও ফাংশনালিটি ওয়াইজ আপনারা তেমন কিছু হারাচ্ছেন না। গ্লিফ ইন্টারফেসটাকে আপনারা স্টপ ওয়াচ হিসাবে ইউজ করতে পারবেন, এমনকি ফোনটার ভলিউম লেভেলস দেখার জন্য আপনারা গ্লিফ ইন্টারফেসটা ইউজ করতে পারেন, মিউজিকের বিটের সঙ্গে সিঙ্ক করে ফেলতে পারেন, এমনকি আপনার উবার রাইডটার স্ট্যাটাসও এখানে শো করতে পারবে। আর ফাইনালি বলতে গেলে ক্যামেরার একটা ফিল লাইট হিসাবে তো এটা ইউজ করাই যায়। কিন্তু আসলে যা যা বললাম এর মধ্যে থেকে ম্যাক্সিমাম জিনিসগুলোই মোটামুটি গিমিকি ব্যাপার স্যাপার। আমি মোস্ট অফ দ্য ফিচার্স খুব একটা ইউজও করি নাই আসলে সত্যি বলতে। প্র্যাকটিক্যাল সিনারিওজ এর ক্ষেত্রে আমার কাছে 2-1টা ফিচার্স জাস্ট এই গ্লিফ ইন্টারফেসটার কাজের মনে হয়েছে, যেমন ভলিউম লেভেলটা দেখতে পারা, এটা আসলে খুবই কাজের। অ্যান্ড ওয়াইল ইউ হ্যাভ ইউর ফোন অন সাইলেন্ট ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ বিগ নোটিফিকেশন এলইডি। তো এগুলোই হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যাল ইউজ কেসেস। বাট বিফোর উই গেট ইনটু এনিথিং এলস একটা কথা মেনশন করতেই হয় যে এটা একটা বিশাল ফোন, ইফ ইউ হ্যাভ নট নোটিসড অলরেডি। ডিসপ্লেটার সাইজই হচ্ছে 6.7 ইঞ্চ, আর ফোনটার এজ গুলো হচ্ছে একদম স্ট্রেট কাট, একদমই রাউন্ডেড না। সে কারণে আসলে এটা হাতে নিতে অনেকটা আইফোন টাইপের লাগে। সাইড রেলস গুলোতে অ্যাকচুয়ালি একটা ম্যাট টেক্সচার দেয়া, যেটার কারণে আসলে মোটামুটি একটা ভালোই প্রিমিয়াম টাইপের ফিল দেয় ফোনটা হাতে নিলে, এন্ড ডেফিনেটলি এটা গ্রিপিং এর ক্ষেত্রেও অনেকটাই হেল্প করতেছে। তাছাড়া রিয়ার সাইডের এই পার্টটা গ্লাস মনে হলেও এটা কিন্তু প্লাস্টিক, দ্যাট ইজ অলসো ইনক্লুডিং দ্য সাইড ফ্রেমস। সো মোটামুটি বলা যায় এই ফোনটা টোটালি একটা প্লাস্টিক বিল্ড ফোন। নাথিং এর আসলে প্রিভিয়াস ফোনস গুলো মেটাল এন্ড গ্লাস স্যান্ডউইচ হিসাবে সবার কাছে পরিচিত। সো তারা নিজেরাই কাইন্ড অফ একটা প্রিমিয়াম বেঞ্চমার্ক সেট করে নিছে নিজেদের জন্য। সো হুট করে তারা যখন একটা ফুল প্লাস্টিক বিল্ড ফোনে এসে পড়লো, ব্যাপারটা কেমন জানি মানাচ্ছে না। বাট স্টিল আমি বলবো না ইট ফিলস চিপ ইন এনি ওয়ে। তারা এখানে যে প্লাস্টিকটা ইউজ করছে যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এন্ড প্রিমিয়াম একটা প্লাস্টিক ইউজ করছে। বাট আমি অনেক জায়গায় শুনলাম এটা নাকি খুব ইজিলি স্ক্র্যাচড আপ হয়ে যাচ্ছে, একদমবারে হালকা ধুলা পড়লেও ধুলাটা মুছতে গিয়েও নাকি সেই ধুলার স্ক্র্যাচ এই প্লাস্টিকটার মধ্যে খুব ইজিলি পিক করে ফেলতেছে। বাট আমার ক্ষেত্রে আসলে আমি সেই জিনিসটা দেখি নাই। এই ফোনটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর এন্ড বিভিন্ন আউটডোর সারফেসে এই ফোনটাকে রাখার পরে ধুলাবালি লাগছে। ফোনটাকে একটু পরপর ক্লিন করা হয়েছে, পকেটে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, বাট আমি তেমন কোনো ধরনের স্ক্র্যাচ এখন পর্যন্ত নোটিস করতেছি না আমার বিগত কয়েকদিনের ইউসেজ থেকে। সো আমার কাছে আসলে জিনিসটা একদমই ইস্যু মনে হয় নাই। বাট বাকি সমস্ত রিভিউয়ার্সদের ভাষ্য মতে তাদের ডিভাইসে নাকি ভালো পরিমাণ স্ক্র্যাচেস পিক আপ হয়ে গেছে। কিন্তু যাই বলি না কেন, এটার রিয়ার সাইডটা একটা অ্যাবসোলিউট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মানে
অতিমাত্রায় ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে ফেলে এটা রিয়ার সাইডটা, এন্ড দেখতে খুবই বাজে লাগে অনেস্টলি। তখন একটু পরপর ফোনটাকে ক্লিন করে রাখতে হয়, নাইলে দেখতে খুব একটা অ্যাপিলিং লাগে না। ফোনটার পাওয়ার বাটন তারা দিচ্ছে রাইট সাইডে, লেফট সাইডে ভলিউম রকার্স, নিচের দিকে বটম ফায়ারিং স্পিকার্স, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এন্ড সিম কার্ড ট্রে। এখানে ডুয়েল সিম কার্ড স্লটের সুবিধা তারা দিচ্ছে, উইচ ইজ ডেফিনেটলি নাইস টু সি। আর টপ সাইডে চলে গেলে একটা সেকেন্ডারি মাইকও দেখতে পারবেন। ফোনটার ইয়ারপিস স্পিকার এন্ড এটার বটম ফায়ারিং স্পিকার একসাথে মিলে স্টেরিও স্পিকার হিসেবে অ্যাক্ট করে, এন্ড দ্য সাউন্ড কোয়ালিটি ইজ অ্যাকচুয়ালি কোয়াইট নাইস, এন্ড খুবই লাউড একটা সাউন্ড আউটপুট করতে পারে এটা। ম্যাক্স ভলিউমে কোনো ডিস্টরশন নাই। তাছাড়া IP68 রেটিংও থাকছে না এই ফোনটার জন্য, দিয়েছে তারা এখানে IP54 রেটিং, অর্থাৎ এই ফোনটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, কিন্তু পানির মধ্যে সাবমার্জ করা যাবে না। লিনিয়ার হ্যাপটিক মোটরস দিচ্ছে তারা এই ফোনটায়, এন্ড ইফ ইউ আস্ক মি, প্রাইস অনুযায়ী এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাকস খুবই প্রিমিয়াম টাইপের। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আরো কয়েকজনের মতামত নিলাম আশেপাশে, মোটামুটি সবারই একই কথা, এটার প্রাইস অনুযায়ী হ্যাপটিক্স গুলো যথেষ্ট পরিমাণ কোয়ালিটিফুল টাইপের। ফিরে আসি আমরা এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে। এজ আই অলরেডি সেড, এখানে তারা একটা 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। 1080p হওয়া সত্ত্বেও এটা কিন্তু 120 হার্টজের একটা ডিসপ্লে দ্যাট সাপোর্টস HDR10+। ফোনটার ডিসপ্লের জন্য বাই ডিফল্ট অ্যালাইভ নামের একটা প্রিসেট দেয়া। কালার্স আর ভেরি গুড, এবং যেহেতু এটা একটা খুবই বড় ডিসপ্লে, তো যে কোনো ধরনের কন্টেন্ট কনজাম্পশন এন্ড ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। ডিসপ্লেটার প্রোটেকশনের জন্য তারা কর্নিং গোরিল্লা গ্লাস 5 ইউজ করছে, এন্ড এটাও নোটিস করবেন যে ফোনটার চারিদিকের বেজেলস কিন্তু একদম সিমেট্রিক্যাল। তো ডিসপ্লের দিক থেকে আসলে নাথিং কোনো ধরনের ছাড় দেয় নাই এই ফোনটার মধ্যে। মানে এন্ট্রি লেভেল মিড রেঞ্জ সেগমেন্টের একটা স্মার্টফোন থেকে আপনার যা চাহিদা থাকতে পারে ডিসপ্লে ওয়াইজ তারা টোটালি ডেলিভার করতেছে, এন্ড ইটস আ 10 on 10 ফর দ্য ডিসপ্লে ফ্রম মাই এন্ড। তা সহ একটা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখাও পেয়ে যাবেন। অবভিয়াসলি মিড রেঞ্জ একটা ফোনের মধ্যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারাটাই স্বাভাবিক। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আসলে এক্সপেক্ট করাটাও ভুল, কিন্তু আমার জানা মতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার্স আর ইউজুয়ালি ফাস্টার দেন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার্স, কজ এগুলো একটু চিপার টেকনোলজি আর একটু লেস সিকিউর বাট ফাস্ট। কিন্তু এই ফোনটার ক্ষেত্রে স্লাইট একটা অ্যানিমেশন ডিলে থাকে এই ফোনটা আনলক করার সময়। অনেকের কাছে এটা একটু স্লো লাগতে পারে, কজ আপনারা ইনস্ট্যান্টলি ফোনের হোম স্ক্রিনে পৌঁছা যাচ্ছেন না, বাট আমার কাছে পার্সোনালি এটার যে একটা অ্যানিমেশন দেয় আনলকিং এর টাইম, সেটা দেখতে খুব ভালোই লাগে, এন্ড অত একটা স্লো না ইফ ইউ আস্ক মি। এন্ড অ্যাজ ইউজুয়াল বড় ডিসপ্লে হলো স্মার্টফোনস গুলোতে যেসব অ্যাডভান্টেজ থাকে সেগুলো তো পাচ্ছেনই, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজেস গুলো মেনে নিতে হবে। যেমন অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি একটা বড় ডিসপ্লে মানেই অস্থির ভিউইং এক্সপিরিয়েন্স, সাথে থাকছে বড় ব্যাটারি। কিন্তু অপর পাশে ডাউন সাইডসের মধ্যে এটাও আপনার মাথায় রাখতে হবে যে এই ফোনটাকে সিঙ্গেল হ্যান্ড ইউজ করাটা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। এক হাতে ইউজ করতে গেলে ভালোই প্যারা খাবেন। তার পাশাপাশি একটা ভালো পরিমাণ ওয়েটও আপনারা অনুভব করবেন। এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 190 গ্রামস। কিন্তু ফোনটা ভারী হওয়ার আরো একটা মেজর কারণ হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটার মধ্যে নাথিং দিচ্ছে একটা 5000 mAh এর ব্যাটারি, এবং নাথিং কিন্তু আজ পর্যন্ত তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেও 5000 mAh ব্যাটারি কখনো দেয় নাই। সো দিস ইজ আ ফার্স্ট টাইম এভার ফর নাথিং, এন্ড আই মাস্ট সে দ্য ব্যাটারি ব্যাকআপ ইজ জাস্ট ক্রেজি গুড। নাথিং নিজেরাই ক্লেম করে যে আপনারা এই ফোনটা থেকে 2 days এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং আমার পার্সোনাল টেস্টিং এর ক্ষেত্রেও সিচুয়েশনটা কাইন্ড অফ ওইরকমই। এই ফোনটায় মডারেট ইউসেজে, ইভেন হালকা পাতলা যদি হেভি ইউজও করেন, স্টিল 2 দিনের মতো পারি দিয়ে দিতে পারবেন। এবং তার পাশাপাশি ফাস্ট চার্জিং এর সাপোর্ট তো থাকাই লাগে। তো এটার মধ্যে তারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে, বাট একটা 45 ওয়াট চার্জার দিয়ে এটাকে চার্জ দিলে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে এটাকে ফুল চার্জ করতে। নাথিং ফোনসের আরো একটা বিশেষত্ব হচ্ছে তাদের নিজস্ব নাথিং ওএস, আর বলতে পারেন নাথিং এর এই নিজস্ব ইউআইটার জন্যই তারা ভালো পরিমাণ ফেমাস, এবং নাথিং এর এই ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সটার কারণেই বহু মানুষের মনে তারা জায়গা করে নিতে পেরেছে। একদম আউট অফ দ্য বক্স একটা ব্লোটওয়্যারেরও দেখা পাবেন না আপনারা হোল ডিভাইসটার মধ্যে। তাছাড়া বিভিন্ন কিছু অ্যাপস তারা নিজেরাই ডিজাইন করছে, যেমন তাদের নিজস্ব ওয়েদার অ্যাপটা খুবই মিনিমালিস্টিক অ্যান্ড খুবই ফাংশনাল। নোটিস করছিলাম যে হুটহাট কিছু ল্যাগস অ্যান্ড স্টার্টার্স দেখা যাচ্ছে, কিন্তু পরে গিয়ে আমরা এটার ডিসপ্লে রিফ্রেশ রেটটাকে ডাইনামিক থেকে হাইতে সেট করে দিলাম, হুইচ উইল বেসিকলি গিভ ইউ আ 120 হার্টজ রিফ্রেশ রেট থ্রু আউট দ্য হোল এক্সপিরিয়েন্স। এটা ডাইনামিকে দিলে বেসিকলি নিজেরা অ্যাডাপ্ট করে নেয় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এবং এই অটো অ্যাডাপ্টেশনটার টাইমেই অ্যাকচুয়ালি ওই চপিনেসটা বা ল্যাগিনেসটা এসে পড়ে। কিন্তু নর্মালি আপনারা হাই রিফ্রেশ রেট সেটিংটা দিয়ে যখন একদম কনস্ট্যান্ট 120 হার্টজ সেট করে দিবেন, কোনো ধরনের স্টার্টার্স বা ল্যাগস, কোনো ধরনের গ্লিচেস আমি
কিচ্ছুই পাই নাই বলতে পারেন। নাথিং ফোনের লেটেস্ট ভার্সনে তারা ওয়ালপেপার স্টুডিও নামেও একটা জিনিস অ্যাড করছে। এটার মধ্যে আপনারা বেসিক্যালি নিজেদের পছন্দ মতো এআই ওয়ালপেপারস জেনারেট করে নিতে পারবেন। আর আমি অনেকক্ষণ গুতাগুতি করে দেখলাম আসলেই খুব ইউনিক সুন্দর ওয়ালপেপারস এই এআইটা আপনাকে জেনারেট করে দিবে। লক স্ক্রিনের যে কোনো ওয়ালপেপারের জন্য একটা গ্লাস এফেক্ট বা হোম স্ক্রিনের যে কোনো ওয়ালপেপারের জন্য একটা অ্যাটমসফিয়ার এফেক্টের ব্যবস্থা তারা রাখছে ফর বেটার ভিজিবিলিটি। অলসো থ্রু আউট দ্য হোল ইউআই নাথিং এর নিজস্ব একটা আইকন প্যাক আপনারা দেখতে পারবেন। আপনারা নর্মাল আইকনস বা নাথিং এর আইকনস যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমার কাছে পার্সোনালি নাথিং এর মিনিমালিস্টিক আইকনস গুলো খুব ভালোই লাগে, সো আমি ওইটাই ইউজ করছিলাম। দেন আমরা এসে পড়ি ফোনটার ক্যামেরা পারফরমেন্সে। টু স্টার্ট থিংস অফ, এই ফোনটার রিয়ার সাইডে জাস্ট দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন, একটা হচ্ছে ওয়াইড এবং অন্যটা আলট্রা ওয়াইড। এখন প্রথমত যদি স্টিল ইমেজেসের কথা বলেন, তেমন কোনো মেজর শাটার ল্যাগ পাই নাই। ক্যামেরা সুইচিং ওয়াজ কোয়াইট স্মুথ, কালার্স মোস্টলি ভালো ছিল, আপডেটের আগের ডালনেসটা কিছুটা কমে আসছে, হাইলাইট অ্যান্ড শ্যাডো এরিয়াস প্রপারলি এক্সপোজ করতে পারছিল, যদিও ফ্রম টাইম টু টাইম আমি স্যাচুরেশনের কিছুটা ঘাটতি দেখতে পেরেছি, মোস্টলি ইন ইনডোর সিচুয়েশনস। পোর্ট্রেট শটসের ক্ষেত্রে এইচ ডিটেকশনও ছিল গুড এনাফ এবং ব্লারটাও রিয়েলিস্টিক। নাইট টাইমেও সারপ্রাইজিংলি ভালো পারফর্ম করেছে ক্যামেরাটা। আলট্রা ওয়াইড বলেন কিংবা নর্মাল ওয়াইড ক্যামেরা 1x 2x সবভাবেই পিকচার ক্লিক করে দেখলাম, রেজাল্টস ওয়ার কোয়াইট ডিসেন্ট, যদিও শার্পনেসের কিছুটা ঘাটতি দেখা যায় এবং কনসিস্টেন্ট ছবি আসলে দিতে পারে না। নাইট টাইমে ব্লার অ্যান্ড এইচ ডিটেকশনটাও আবার খুব আনরিয়েলিস্টিক হয়ে যায়। কিন্তু মূলত আমি ডিসঅ্যাপয়েন্টেড এই ফোনটার ভিডিও সেগমেন্টে, কেননা স্টেবিলাইজেশনের দিক থেকে খুবই ওভার প্রসেস টাইপের ছিল ভিডিও ফুটেজটা, আর 60 FPS এ শুট করা সত্ত্বেও একটা চপি ভাব ছিল। দেখে মনে হয় যে 30 FPS ও হবে না সম্ভবত। ডে লাইটেও শার্পনেসের খুব ঘাটতি, মানে কি জানি হয়ে যায়, আই ডোন্ট নো। নাথিং এর অনেক কাজ করা দরকার ভিডিও অ্যাসপেক্টটা নিয়ে। রিয়ার ক্যামেরাটা দিয়ে বাই দ্য ওয়ে আপনারা 1080p তে 120 FPS স্লোমো ভিডিওসও রেকর্ড করতে পারবেন, অ্যান্ড দ্য আউটপুট ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট গুড। দেন মুভিং অন টু দ্য ফ্রন্ট ক্যামেরা, তারা এখানে একটা হোল পাঞ্চ কাটআউট দিয়ে 32 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স এখানে দিচ্ছে। ফ্রন্ট ক্যামেরাটার পারফরমেন্স ডে লাইটে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগলো। পোর্ট্রেট মোডেও খুব সলিড পারফরমেন্স দিচ্ছে, স্কিন টোনস ওয়ার ভেরি অ্যাকুরেট, এইচ ডিটেকশনও জোস ছিল। এমনকি নাইট টাইম সেলফিজেও আমি লো লাইটেও ভালো এইচ ডিটেকশন পেয়েছি। একটু স্টেবল হাতে ছবি তুলতে পারলে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু একটা অ্যানোয়িং বিষয় হচ্ছে এই ফোনটার ইমেজ প্রসেসিংটা খুব স্লো। এটা অবশ্য শুরু থেকেই এমন, আমার আশা ছিল আপডেটস গুলোর পর এটার একটা ফিক্স পেয়ে যাব, কিন্তু সেটা এখনো পাই নাই। ইন্টারনালস এর কথা বলতে গেলে তারা এখানে প্রসেসর হিসেবে দিচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ট একটা প্রসেসর, অক্টা কোর একটা সিপিইউ, এটা ক্লক স্পিড হচ্ছে 2.8 গিগাহার্টজ, এন্ড আন্ডার 40K বাজেটে টু বি অনেস্ট এটার চিপসেটটা ঠিকঠাকই আছে, এটা নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করা যাচ্ছে না। যদিও আই উড অ্যাপ্রিশিয়েট ইফ দে অপটেড ফর আ স্ন্যাপড্রাগন ইকুইভ্যালেন্ট, বাট মিডিয়াটেকই দিয়ে দিছে, কি আর করবেন। জিপিইউ সেগমেন্টেও তারা দিচ্ছে মালি G610 MC4। ফোনটা দুইটা ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্ট অ্যান্ড 3টা ডিফারেন্ট র্যাম রোম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল। আমার হাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এটার অবভিয়াসলি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটা। এটার একটা 8GB 256GB ভ্যারিয়েন্টও হয়, আবার 12GB 256GB ভ্যারিয়েন্টও হয়। আমার হাতের 8GB র্যামটার ইউনিট নিয়েও আমার কোনো কমপ্লেন্স নাই। এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট আসলে খুবই ভালো, তারা সফটওয়্যার অপটিমাইজেশনস খুব ভালোই করতে পারছে এই পার্টটার মধ্যে, আই ফিল লাইক। অ্যান্ড অলদো দিস ইজ নট রিয়েলি আ পারফরমেন্স বেসড ফোন, বাট স্টিল আমরা যদি এটার পারফরমেন্সটা নিয়ে একটু কথা বলি, Antutu বেঞ্চমার্কে আমি এটার স্কোর পেয়েছি টোটাল 7,21,300। সিপিইউ এন্ড জিপিইউ পারফরমেন্স আলাদাভাবেও দেখে নিতে পারেন। Geekbench 6 এর সিপিইউ টেস্টের রেজাল্টস আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো না এটা খুবই ভালো নাম্বারস কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স সেন্ট্রিক ফোনস, বাট যেহেতু এই ফোনটার মেইন টার্গেটটা পারফরমেন্স ডেলিভার করার না, তো আসলে ওইভাবে এটাকে নিয়ে আমরা জাজ করলাম না। যদিও ভালো দিকটা হচ্ছে সিপিইউ থ্রটল টেস্টে আমি খুবই স্টেবল পারফরমেন্স পেয়েছি। মাল্টিপল টাইমস ওভার এন্ড ওভার টেস্টটাকে রান করার পরেও কোনো ইস্যুই ফেস করি নাই। গেমসের মধ্যে আমি পাবজি মোবাইল ট্রাই করেছি, এটায় স্মুথ এন্ড এক্সট্রিমে খেলতে পারবেন, অর্থাৎ একদম লোয়েস্ট গ্রাফিক্সে 60 FPS এটা সাপোর্ট করে। অ্যান্ড ওয়াইল প্লেইং আমি মোটামুটি থ্রু আউট দ্য হোল ম্যাচ 60 FPS এই লকড ছিলাম, কোনো টাইমেই আমার মনে হয় নাই যে ফ্রেম ড্রপ করছে। কেউ যদি পাবজি টাইপের গেমগুলো এটার মধ্যে খেলতেও চান, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমি মেইনলি সারপ্রাইজ যে বিষয়টা নিয়ে, তা হচ্ছে এটার হিট ডিসিপেশন। আমি এতগুলো সিপিইউ স্ট্রেস টেস্ট রান করলাম, বেঞ্চমার্ক রান করলাম, গেমিং করলাম প্রায় ঘন্টাখানেক, বাট কিছুতেই ফোনটা খুব একটা হিট হয় না। মানে খুবই সারপ্রাইজড আমি এটার কারণে। বাট পরে ঘাটাঘাটি করে দেখলাম নাথিং এই ফোনটার জন্য একটা স্পেশাল ধরনের ভেপার চেম্বার ইউজ করছে ফর ফাস্টার অ্যান্ড মোর ইভেন হিট ডিসিপেশন। ফাইনালি ভিডিওটা ক্লোজ করার আগে আমরা প্রাইস নিয়ে একটু আলোচনা করি। তো আমার হাতে থাকা এই 128GB ভ্যারিয়েন্টটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে
38 থেকে 40,000 টাকার মধ্যে আপ ডাউন করতেছে কনস্ট্যান্টলি, এক এক দিন এক এক প্রাইস থাকে, বাট এই রেঞ্জটার মধ্যেই আছে। মাসখানেক আগে এটার দাম আরো কিছুটা কম ছিল, হয়তো আপনারা জানেনই, বাট রিসেন্টলি স্মার্টফোন মার্কেটের মধ্যে মোটামুটি সব ফোনের দামই কিছুটা বেড়ে গেছে, কিছুটা না মোটামুটি ভালোই বেড়ে গেছে। সো এটার অবস্থাও অনেকটা ওইরকমই, কিছুটা প্রাইস বেড়ে আসছে। তাছাড়া এই ফোনটার যে আরো দুইটা ভেরিয়েন্টস রয়েছে সেগুলোর প্রাইসও আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে খুঁজে পাবেন। কিন্তু ফাইনালি যদি কথা বলি যে এই ফোনটা তাহলে আসলে কাদের জন্য, বা আদৌ এটার প্রাইস সেগমেন্ট হিসাবে এটা কি ওয়ার্থ ইট নাকি না, এখন সত্যি বলতে এই 38-40 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে মার্কেটে আরো অনেক কম্পিটিটরস আছে এই ফোনটার, বাট এটার ইউনিক কিছু সেলিং পয়েন্টস রয়েছে। আমি বলবো আপনাদের মধ্যে যারা একটু রিফ্রেশিং টাইপের কিছু একটা চাচ্ছেন, একদম স্টক অ্যান্ড্রয়েড লাইক এক্সপিরিয়েন্স চাচ্ছেন, একটা ক্লিন ব্লোটওয়্যার ফ্রি ইউআই, বড় সড়ো একটা কোয়ালিটিফুল ডিসপ্লে, এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ, নর্মাল ডে টু ডে ইউসেজে জাস্ট খুব স্মুথ একটা ইউজার এক্সপিরিয়েন্স চাচ্ছেন, এই ফোনটা তাদেরকে সাজেস্ট করাই যায়। অপর পাশে কেউ যদি বেশি গেমিং ফোকাসড হয়ে থাকেন কিংবা ক্যামেরা পারফরমেন্সটা ভালো চাচ্ছেন, আমি বলবো ভাই দূরেই থাকেন এই ফোনটা থেকে, বাজারে আরো বেটার অল্টারনেটিভস আছে, সেগুলো একটু ঘেটে দেখতে পারেন। এবং এরই সঙ্গে শেষ করতে যাচ্ছি নাথিং ফোন 2 এর ব্যাপারে আমার সমস্ত মতামত। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিভাইসটা পারচেস করার জন্য টেক এন্ড টক ভিডিওর সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, peace.